আমি একটা গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে আজকে আলোচনা করব, সেটা হচ্ছে যে ছাত্রদের বা ছাত্রছাত্রীদের আত্মহত্যা বা সুইসাইড। রিসেন্টলি আইজারের আরেকজন গবেষক সুইসাইড করেছেন। আইআইটি খড়গপুরে একজন সুইসাইড করেছেন, কেউ বলছে র্যাগিং এর জন্য করেছেন, যাকে নট ভেরি ক্লিয়ার। কেউ এই ধরনের সুইসাইডের কেস আসলে সবাই প্রফেসর, ইনস্টিটিউট এদেরকে দোষ দেওয়াটা আগে শুরু করে। আই এম সরি, আমি সবার সাথে এই ক্ষেত্রে এক হতে পারলাম না। একটু নিজেদের দিকেও তাকানোর দরকার আছে, কারণ আমার দীর্ঘ জীবনের অভিজ্ঞতা বলছে যে বাঙালিদের ইদানিং ছেলেপেলেদের যেভাবে মানুষ করা হচ্ছে, তাতে তাদের সুইসাইড করার প্রবণতা কিন্তু অনেক বাড়বে। আমি ইনস্টিটিউট হিসেবে আইজার বা আইআইটি ছেড়ে দিচ্ছি। বর্তমানে অনেক বাঙালি ছেলে মেয়েদের কাছ থেকে আমি চিঠি পাই, যারা এমবিএ, এমসিএ, বিটেক এসব করে আলটিমেটলি তো চাকরি ভালো কিছু পায় না, পায় হচ্ছে সেলসের কাজ। সেলসের কাজ, সেটা ব্যাংকের অ্যাকাউন্ট বানানোই হোক বা ইন্স্যুরেন্স বেচাই হোক, যাই হোক বেচার কাজ করতে গিয়ে 3 মাস বা 6 মাস বাদে টার্গেট কমপ্লিট করতে না পারে, এবং ফার্মাসিউটিক্যালও একই ব্যাপার, টার্গেট কমপ্লিট করতে না পেরে বাড়িতে আবার বেকার হিসেবে চলে আসছে। এবং এই 3 মাস বা 6 মাসের যে অভিজ্ঞতা, সেটা কারোরই ভালো না। আমি এই মুহূর্তে বলতে পারি, অন্তত আমার এই ভিডিও যারা শুনছেন তাদের মধ্যেই অনেকে আছেন যাদের বাড়িতে বাচ্চাটা কোনো একটা ডিগ্রি করেছে, বিটেক, এমফার্ম, বিফার্ম, এমবিএ, হরেক রকমের নাম আছে, সে আলটিমেটলি একটা সেলসের চাকরি পেয়েছিল কোথাও না কোথাও। এটা 3 মাস বা 6 মাস টার্গেট মিট করতে পারেনি, চাপ সহ্য না করতে পেরে চলে এসেছে। এখন এই সমস্যাটা কি হচ্ছে, আমার নিজের অভিজ্ঞতা বলছে যে আইআইটি খড়গপুর আমার 9 বছরের জীবনে কিন্তু আমি অনেকগুলো সুইসাইড দেখেছি। আয়াদ হলেও একটা ছিল, অন্যান্য হলেও আমি দেখেছি। এবং যেসব ছেলে মেয়েগুলো সুইসাইড করেছিল তাদের কিছু সমস্যা ছিল। এখন এইখানটা এই ধরনের আমি যদি কথা বলি, লোকজন আমার দিকে রেড়ে করে তেড়ে আসবে। এখানে একটা, এবং সঙ্গত কারণে হয়তো তেড়ে আসবে, কিন্তু এখানে একটা কিন্তু আমাদের একটা জিনিস বুঝতে হবে। সেটা হচ্ছে এই যে যেসব ছেলে মেয়েগুলো সোশ্যালাইজ করতে পারে না, যেসব ছেলে মেয়েগুলো সোশ্যালাইজ করতে পারে না ঠিকঠাক করে, ইন্ট্রোভার্ট হয়, নর্মালি হোস্টেলে তারা বুলিং এর শিকার হয়। আমাদের সময় যখন ওই ওরিয়েন্টেশন বা সোকল র্যাগিং চালু ছিল, এটা অনেক কম সমস্যা ছিল। পরবর্তীকালে র্যাগিং বন্ধ হতে এই সমস্যাটা আরো বেড়ে যায়, যে অনেকে যারা সোশ্যালাইজ করতে পারতো না, তারা একটা বড় বৃহত্তর গ্রুপের সাথে যদি মিক্স করতে না পারে, সো দে ইউজুয়ালি ইউনো গেট আউট অ্যান্ড গেট সাবজেক্টেড টু বুলি। এটা নিয়ে আমার কোনো সন্দেহ নেই। আর তার সাথে পড়াশোনার চাপের একটা ব্যাপার তো থাকে। তো পিএইচডির ক্ষেত্রে যে ঘটনাগুলো ঘটে, এটা হচ্ছে যে অনেক ক্ষেত্রে টিচাররা খুব স্ট্রিক্ট থাকেন তাদের কোয়ালিটির ব্যাপারে, এবং যেসব টিচাররা কোয়ালিটির ব্যাপারে কোনো কম্প্রোমাইজ করেন না, পিএইচডি কোয়ালিটির ব্যাপারে কম্প্রোমাইজ করেন না, চান যে একটা সার্টেন অ্যামাউন্ট অফ বেটার কাজ হোক, সো ন্যাচারালি তাদের সাথে স্টুডেন্টদের একটা ক্ল্যাশ হয়। আবার অনেক ক্ষেত্রে প্রফেসরটা ওর উপর ঠিক থাকে না, হি মে নট বি দ্য বেস্ট ওয়ান, বেস্ট গাইড। যাকে এইগুলো হচ্ছে কি, এইগুলোর কারণে যেটা হয় যে ছাত্রটা অনেক সময় ডিপ্রেশনে চলে যায়। কিন্তু ডিপ্রেশনে যাক বা যাই করুক না কেন, সুইসাইডটা যখন একটা ছেলে ডিসিশন নিচ্ছে, সেটা একটু এক্সট্রিম ব্যাপার। ধরুন আমি দুটো পসিবিলিটি বলছি। একটা পসিবিলিটি যে একটা ছেলে ছোটবেলা থেকে প্রচুর খেলাধুলা মারপিট করে বড় হয়েছে। আমাদের কি হয়, আমরা যারা মাঠে ঘাটে খেলে বড় হয়েছি, ফুটবল, ক্রিকেট, লাইফে জেতা হারা থাকে, হারতে হয়, কোনদিন জিতা হয়, কোনদিন হারায়। ইউ 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 টেক ডিফিট অ্যাট এ স্পোর্টিং স্পিরিটস, এবং প্রতিদিন ভাবো যে না, আমাকে আর একটা দিন বেটার করতে হবে। এবার পিএইচডি ক্ষেত্রে সমস্যা যেটা হয় যে 3-4 বছর একটা ইনস্টিটিউটে হয়ে গেছে, এটা ছেড়ে যদি অন্য কোথাও যায়, কি ট্রান্সফার করতে সময় লাগবে, তখন মনে হয় যে জীবনের 3-4টে বছর ব্যর্থ হয়ে গেল। এবার গাইডও সেই সময় চাপ দেয়। এবার এভরিবডি অ্যাকচুয়ালি হ্যাভ দেয়ার ওন স্টাফ। এখানে একটা সমস্যা কি হয় যে বেসিক্যালি একটা ছেলে যখন একটা স্কুলের ডিগ্রি থেকে বেরিয়ে পিএইচডি করছে বা প্রথম চাকরিতে যাচ্ছে, ওই জন্য আমি সেলস এর কথাটা বলছিলাম, যে লাইফের ফার্স্ট চাকরি, দ্যাট ইজ দ্য ফার্স্ট টাইম দে আর গেটিং ট্রানজাকশনাল। অর্থাৎ আমি বলবো মাস্টার ডিগ্রি পর্যন্ত একটা ছেলে কিন্তু প্রোটেক্টেড এনভায়রনমেন্টে থাকছে, যে তার লাইফে শুধু কিছুই না, পরীক্ষা দাও, পাস করো, আর কি আছে, কিছু তো নেই লাইফে।
তো তারপরে যখন তাকে একটা রিয়েল টার্গেট দেওয়া হচ্ছে, সেটা পিএইচডি হোক তো দেখা যাচ্ছে অনেক ছেলেপেলে ব্যর্থ হচ্ছে করতে। এবং আমার নিজের অভিজ্ঞতাও দেখেছি যে কোনো কাউকে একটু হয়তো পারছে না করতে, এটা হয় প্রথম আসলে একটু আড়ষ্ট থাকে, তাকে একটু চাপ দিলাম যে বলো যে না এটা ঠিক হচ্ছে না, এগুলো ঠিক করো, এটা ঠিক করো, এই লোকে পালিয়ে যায়। বাঙালিদের মধ্যে অনেক বেশি। আমি ইদানিং অনেক দেখেছি যে 2-3 বছর আগের কথা বলছি, এখন তো সব চ্যাট জিপিটি আসার পর থেকে আর আমি ওই জন্য ওদিকে যাই না, সবই আমার এআই সিস্টেম করে দিচ্ছে, আমার লোকের প্রায় দরকারই হচ্ছে না বলতে গেলে। তো আগে যখন লোকের দরকার হতো, তো ধরুন কোনো লিঙ্কডইন বা কোনো একটা সোশ্যাল মিডিয়ার কাজ বা এইগুলোর জন্য হয়তো কেউ কাজ করছে, তাকে হয়তো কাজটা ঠিক করে করতে পারেনি, তাকে হয়তো একটু বকে দিলাম যে না তুমি এটা কেন ঠিক করে করছো না, এইগুলো দরকার ছিল, এগুলো ক্লিয়ার কাট ইনস্ট্রাকশন হয়েছে, তার মানে তুমি কাজে ফোকাস করছো না, রাইট? একটা তো ইনস্ট্রাকশন অনুযায়ী তো ইনস্ট্রাকশন তো ফলো করতে হবে যে কাজ করতে গেলে। তো আমি দেখতাম যে পরের দিন পালিয়ে গেল। এই নয় যে তার বাড়িতে টাকা পয়সা প্রচুর আছে, বেকার বসে আছে, মানে বা মা হয়তো ভালো চাকরি করতো, তারপর এমবি টেমবি করে এসছে, সে বেকার বসে আছে, তো একটা কথা বললে চলে যেত। তো আই সামহাউ নট টেকিং নট টেকিং দ্য ভিউজ দ্যাট এভরিবডি ইজ টেকিং। এখানে আমার মনে হয় যে সমাজের এবার সবার নিজেদের দিকে তাকানোর সময় আছে। মানে সুইসাইড ছেড়ে দিন, এই যে এতগুলো ছেলে বেকার বসে আছে বাড়িতে, সেলসের টার্গেট ফিল আপ করতে পারছে না, সেলসের জবের চ্যালেঞ্জ নিতে পারছে না, দিস অলসো স্পিক্স অফ সামথিং, যে ছেলেপেলেরা ট্রানজাকশনাল যেখানে হচ্ছে সেখানে কিন্তু কাজ করতে পারছে না। এবং এটা হবে তার কারণ হচ্ছে ছেলেপেলেগুলো খেলাধুলা কিছু করেনি ছোটবেলায়, কালচারাল কোনো অ্যাক্টিভিটি করেনি, খেলাধুলা না করাটাই সবচেয়ে বিপর্যয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে। কারণ লাইফে স্ট্রেস এবং টাফনেস আনতে গেলে সেটা গাইডের সাথেই হোক বা অন্য একটা ছেলে যারা বুলি করছে তার সাথেই হোক, এখন এইগুলোকে সামলাবার সবচেয়ে বড় উপায় হচ্ছে ছোটবেলা থেকে প্রচন্ড ভাবে খেলাধুলা, ফিজিক্যাল কন্ট্যাক্ট স্পোর্টস এই করে সাহস রাখা, রাইট? ইউ গ্রো আপ উইথ দোজ। স্পোর্টস ইজ হোয়াট গিভস ইউ দ্য এনকারেজমেন্ট। আমরা কেন খেলাধুলা করি? কারণ খেলাধুলা করলে ওই স্ট্রেংথটা মনের মধ্যে আসে, ওই স্ট্রেংথটা ফিজিক্যালি আসে, দেন ইউ ক্যান টেক দ্য চ্যালেঞ্জ ফেস টু ফেস, লাইফের চ্যালেঞ্জটা নিতে পারো। তার আত্মহত্যার ব্যাপার আরেকটা ব্যাপার বলে দিই, যেটা হচ্ছে যে লোকজন যখন মানে আত্মহত্যা কখন করছে, যখন মনে হচ্ছে তার লাইফের আর কোনো ভ্যালু নেই, আর কিছু হবে না। এখন এটাকে একটা নিহিলিজমের সমস্যা বলি আমরা দর্শনে। তার কারণটা হচ্ছে যে আপনি কেউ যদি মনে করে যে তার লাইফের আর কোনো দাম নেই, মূল্য নেই, তার তার এগেনস্টে কিন্তু তর্ক করা খুব মুশকিলের ব্যাপার। কারণ সত্যি যদি আমি লজিক্যাল সেন্সে দেখি, তাহলে সত্যি আমাদের লাইফের বা মিনিং অফ লাইফ বলতে অ্যাবসলিউট কিছু নেই। তাই জন্য যে কেউ ভাবতেই পারে যে আমার লাইফে বেঁচে থেকে আর কি লাভ আছে, এবং এই একটা ব্ল্যাক হোল চিন্তার মধ্যে পড়ে গেলে সেই জন্য সেখান থেকে তাকে টেনে বার করা খুব মুশকিল। কারণ তাকে একটা ভাবে টেনে বার করা যায় যে তুমি জীবনে বেঁচে থাকতে চাওটা কেন, রাইট? তো তার একটা সামনে একটা আশা থাকা দরকার, হোপ থাকা দরকার। এখন এই আশা বা হোপের পেছনে অবভিয়াসলি সেরাটোনিন এবং ডোপামিনের খুব ভালো ভূমিকা থাকে। এই পজিটিভ ব্যাপারটা মানে মানুষের মনে আনাটা, এটাও একটা আর্ট। আর সেই আর্টটা কিন্তু অধিকাংশ সময় আমরা এই যে আপনারা বলেন না, মানে ছেলে মেয়েকে আপনি নাটক, গান, কবিতা, আবৃত্তি, কালচারাল জিনিসগুলোর দিকে আপনি ঠেলছেন না বা খেলাধুলার দিকে দিচ্ছেন না, এইগুলোই কিন্তু একটা বাচ্চার মনে পজিটিভ হরমোন সেরাটোনিন এবং ডোপামিনের জন্ম দেয়। এই সাইকেলটা যদি নষ্ট হয়ে যায়, তাহলে একটা বাচ্চা কিন্তু খুব ইজিলি এই ডিপ্রেশন এবং বেঁচে থেকে কি হবে এই জায়গাটা চলে যেতে পারে। তো এনি হোক, ইনস্টিটিউটকে গালাগাল দেওয়া খুব সহজ, প্রফেসরদের গালাগাল দেওয়া খুব সহজ, কিন্তু আমি উল্টো দিক থেকে দেখছি, উল্টো দিক থেকে দেখি যে কারণ আমাকে কাজ যখন বার করতে হতো, এখন তো এআই আসার পর থেকে আমি খুব খুশি যে আমাকে আর ওইসব হিউম্যান বিং নিয়ে খুব বেশি ডিল করতে হচ্ছে না। কিন্তু জিনিসটা হচ্ছে আমি দেখেছি যে লোকজন একদমই চাপ নিতে পারে না, বিশেষ করে বাঙালি ছেলে পেলেগুলো তো একদমই চাপ নিতে পারে না। কারণ এই চাপ না নিতে পারাটা কিন্তু, না নিতে পারলে ক্যারিয়ারে বিশেষ কিছু হবে না।